চলো শুরু করি। দশম অধ্যায় তড়িৎ বিভব, ফিজিক্স, দশম অধ্যায় তড়িৎ বিভব। দশম অধ্যায় তড়িৎ বিভব। তড়িৎ বিভবের আমরা গত লেকচারে দুইটা সূত্র দেখছিলাম। প্রথম সূত্রটা হচ্ছে ভি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, কিউ টি, বাইরে থেকে যে চার্জটা আসবে সেটা। ভি হচ্ছে বিভব, ডাব্লিউ হচ্ছে কৃতকাজ, আর কিউটি হচ্ছে টেস্ট চার্জ। বাইরে থেকে যেই চার্জটা আনতে যতটুকু কাজ করতে হয় ওইটার সাপেক্ষে এখানে বিভবটা বের করতেছি। বাইরে থেকে মনে করো আমরা এখানে একটা ইলেকট্রিক ফিল্ড নিলাম। ইলেকট্রিক ফিল্ড নেওয়ার জন্য চার্জ রাখতে হবে, চার্জ ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। এখানে একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ বা সেন্টার চার্জ রাখলাম, একটা ফিল্ড চার্জ। এই ফিল্ড চার্জটা রাখার সাথে সাথে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড পাওয়া গেছে। এখানে কিছু ফিল্ড চার্জ রাখছি, এই ফিল্ড চার্জ রাখার সাথে সাথে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। ইলেকট্রিক ফিল্ডের এটা হচ্ছে সীমানা। সীমানার বাইরে থেকে যদি আমরা ভিতরে আসতে চাই সেক্ষেত্রে এই সীমানার বাইরে থেকে ভিতরে আসলে আমরা বলবো যে অসীম থেকে আসতেছি। সীমানার বাইরে যে কোনো এরিয়া হচ্ছে অসীম, এটাও অসীম, এটাও অসীম। তো বাইরে থেকে ভিতরে আসা মানেই, সীমানা থেকে ভিতরে আসা মানেই হচ্ছে অসীম থেকে ভিতরে আসা। অসীম থেকে আমরা যখন ভিতরে আসতেছি তখন অসীম থেকে ভিতরে আসার সময় মনে করো এখান থেকে কিছু চার্জ নিয়ে আসবে। এখান থেকে মনে করো 5 কুলম 10 কুলম বিভিন্ন মানে চার্জ নিয়ে আসবে। 5 কুলম চার্জকে নিয়ে যখন ভিতরে আসতেছি তখন এই 5 কুলম চার্জকে আমরা টেস্ট চার্জ বলবো, আর এটা বলবো ফিল্ড চার্জ। কিউ এফ বলতে পারি অথবা কিউ সিও বলতে পারি, সেন্টার চার্জ বা ফিল্ড চার্জ যেটা খুশি বলতে পারি। আর বাইরে থেকে যে চার্জটা আনবো সেটা হচ্ছে কিউটি। তো বাইরে থেকে কিউটি চার্জ আনতে গিয়ে ডাব্লিউ কাজ হইলে ভোল্টেজ হবে, বিভব হবে ভি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউটি। আবার দ্বিতীয় সূত্র দেখছিলাম আমরা গতদিন, ভি সমান সমান সি কিউ সি ডিভাইডেড বাই ডি। আচ্ছা, সুন্দর। আচ্ছা, খাতানো। তো আমরা যেটা বলতেছিলাম, গতদিন আমরা যে দুইটা সূত্র দেখছিলাম, দুইটা সূত্রের ভিতর প্রথম সূত্রটা ছিল টেস্ট চার্জের, দ্বিতীয় সূত্রটা ছিল সেন্টার চার্জ বা ফিল্ড চার্জের। এই দুই সূত্র দিয়ে বিভব নির্ণয় করা যায়, দুই সূত্র দিয়ে বিভব পার্থক্য নির্ণয় করা যায়। তো আমরা গতদিন বিভবের সূত্রগুলো দেখছিলাম, ম্যাথ তেমন দেখা হয়নি। পার্থক্যটা দেখাই দিব আজকে। আচ্ছা চলো 3 নম্বরে পার্থক্যটা আগে দেখাই নি, তারপর আমরা ম্যাথে ঢুকি। দেখাইছিলাম একটা পার্থক্য, ভেরি গুড। পার্থক্য তেমন কিছুই না, দুইটা আলাদা আলাদা পয়েন্টের ভোল্টেজ বের করে ওই ভোল্টেজটা বিয়োগ দিয়ে দিলেই হবে। এখন ভোল্টেজ ডিফারেন্স তুমি দুইভাবে বের করতে পারো। মনে করো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো এ বিন্দুর যে ভোল্টেজ এটা আমরা বলবো ভোল্টেজ অফ এ, বি বিন্দুর যে ভোল্টেজ বা বিভব বা পটেনশিয়াল সেটারে বলবো ভোল্টেজ অফ বি, পটেনশিয়াল অফ বি। এখন ভি এ দুইভাবে বের করা যাইতে পারে। ভি এ কে তুমি মান অনুযায়ী যদি তোমার কাছে মান থাকে ডাব্লিউ আর কিউ টি এর, তাহলে এই সূত্র থেকে ভি এ কে বের করবা। অথবা তোমার কাছে যদি ডাব্লিউর মান না থাকে তাইলে তুমি ভি এ কে এই সূত্র দিয়ে বের করবা। যে কোনো একটা সূত্রের জন্য তোমাকে ইনফরমেশন দিয়ে দিবে। তো যে কোনো দুইটা সূত্রের একটা সূত্র দিয়ে তুমি ভোল্টেজ বের করবা এ বিন্দুর। আবার সেম ওয়েতে বি বিন্দুর ভোল্টেজ বের করবা, ভোল্টেজ অফ বি। এটাও দুইটা সূত্রের যে কোনো একটা দিয়ে বের করা যাবে, ডিপেন্ড করতেছে কোন সূত্রের মানগুলো আমাকে প্রশ্নে দিয়েছে তার উপর। যে সূত্রের মানগুলো প্রশ্নে দেওয়া থাকবে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এবার ভোল্টেজ ডিফারেন্স বের করতে গেলে এ বিন্দুর ভোল্টেজ বেশি নাকি বি বিন্দুর ভোল্টেজ বেশি সেটাকে আমরা দেখব। যে বিন্দুর ভোল্টেজ বেশি সে বিন্দু থেকে অন্য বিন্দুর ভোল্টেজটা বাদ দিয়ে দিব। তো যদি ভোল্টেজ অফ এ ইজ গ্রেটার দেন ভোল্টেজ অফ বি হয় তাহলে বিভব পার্থক্য ডেল ভি সমান সমান আসবে ভি এ মাইনাস ভি বি, বা চাইলে ডেল ভি না বলে এটার ভোল্টেজ অফ এ বিও বলতে পারি আমরা।
ভোল্টেজ অফ এবিও বলতে পারি বা ডেল বিও বলতে পারি। হ্যাঁ, ডেল্টা মানে পার্থক্য বা পরিবর্তন বোঝায়। আবার ভোল্টেজ অফ এবি দিয়েও এ আর বি বিন্দুর বিভব পার্থক্য বোঝায়। তো এই হচ্ছে আমাদের কাছে ওভারঅল সূত্র বিভব পার্থক্য নির্ণয় করার। তো চলো আমরা এক এক করে ম্যাথ দেখি। আচ্ছা, তোমাদেরকে ওই যে শীট দিছিলাম, যে শীট থেকে তড়িৎ তীব্রতার ম্যাথগুলো করছো? তড়িৎ তীব্রতা তো আমাদের শেষ, করছো? এই জায়গা থেকে করো নেই, ওই শীট থেকে করে নিও। শীটে তড়িৎ তীব্রতার কিছু ম্যাথ আছে, ওইগুলো করে নিও। বিভবের ম্যাথ কম আছে, বিভবের ম্যাথ ক্লাসে করাইতেছি। দেখো, তো প্রথম ম্যাথ কোয়েশ্চেন নাম্বার 1। আসো, মাথা নামায় আসো, এত না, ও তো মুক্তিযুদ্ধের নামছে, দেশ স্বাধীন করে আসবে এবার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1। একটা ব্যাপার আগে মাথায় রাখবা, কিছু নোট নিয়ে নাও আগে। ম্যাথ করার সময় এই নোটগুলো মাথায় রাখা লাগে। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে নেগেটিভ চার্জ প্রবাহিত হয়। নেগেটিভ চার্জ কার আছে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। কার আছে নেগেটিভ চার্জ? ইলেকট্রনের। তাহলে আমাদেরকে মনে করো দুইটা গোলক দিছে, আগে কাহিনী বুঝাই তারপরে নোট দেই। আমাকে দুইটা গোলক দিছে, মনে করো এখানে দিছে 20 কুলম, এখানে দিছে 30 কুলম। আমাকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? যে এই গোলক আর এই গোলককে আমি যদি একটা তার দিয়ে যুক্ত করে দেই, এই গোলক আর এই গোলককে আমি যদি একটা তার দিয়ে যুক্ত করে দেই, তাহলে ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় প্রবাহিত হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। এখন আমরা চার্জ দেখি কি বলতে পারবো? চার্জ দেখি কি বিভব বলা যাবে না, বিভব নির্ণয় করে তারপরে বলতে হবে। মনে রাখবা, চার্জের প্রবাহ চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, চার্জের প্রবাহ নির্ভর করে বিভবের উপর। যে বিন্দুর বিভব বেশি, ওই বিন্দু থেকে অন্য বিন্দুতে কি প্রবাহিত হবে? ইলেকট্রন প্রবাহিত হবে। আবার যে বিন্দুর বিভব কম, সেই বিন্দু থেকে অন্য বিন্দুর দিকে কি প্রবাহিত হবে? যে বিন্দুর বিভব কম। দেখো, মনে করো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে লো ভোল্টেজের, এটা হচ্ছে হাই ভোল্টেজের। তো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে কি প্রবাহিত হবে? প্রোটন। আর হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কি প্রবাহিত হবে? ইলেকট্রন। ঠিক আছে? তাহলে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে প্রবাহিত হয় প্রোটন, ইলেকট্রন বা নেগেটিভ চার্জ, ইলেকট্রন অর নেগেটিভ চার্জ। আবার লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে ফ্লো করে প্রোটন অথবা পজিটিভ চার্জ। দেওয়া থাকবে, এখানে তো বিভব বের করতে চাইনি, এই জন্য আর কিছু দেয়নি। এবার ম্যাথে দিয়ে দিতেছি। তো 1 নম্বর কোয়েশ্চেনে যাই ফার্স্টে, বলে ফেলো। তাহলে সে উঠতেছে কেমনে? সমবেগে উঠা যায়। কোয়েশ্চেনটা ভালো করছো, বুঝতে পারো কিনা দেখো অ্যান্সার। এই গাড়িটার উপর মনে করো এদিক থেকে বল প্রয়োগ করা হয়েছে 100 নিউটন, এদিক থেকেও বল প্রয়োগ করা হয়েছে 100 নিউটন। গাড়িটার উপর লব্ধি বল কত? এফ নেট কত এখন? 0। আচ্ছা, যদি গাড়িটা চলমান অবস্থায় থাকে, এই লব্ধি বল শূন্য অবস্থায় দুইটা ঘটনা ঘটতে পারে। চলমান অবস্থায় থাকলে ওই বেগেই চলতে থাকবে, বেগ একটু বাড়বে না। আর যদি স্থির থাকে তাহলে সে স্থিরই থাকবে। দুইটাই সম্ভব, দুই দিকে বল যদি সমান থাকে দুইটাই সম্ভব। সে যদি চলমান থাকে তাহলে ওই বেগেই চলমান থাকবে, তার বেগ বাড়বেও না কমবেও না। আবার এদিকে বসো, সে যদি চলমান থাকে তাহলে কিভাবে চলমান থাকবে? এই লব্ধি বল শূন্য অবস্থায় সে যদি চলমান থাকে তাহলে চলমান থাকবে সমবেগে। আর সে যদি স্থির থাকে তাহলে সে স্থিরই থাকবে, তাহলে আর চালানো যাবে না। মনে করো একটা গাড়ি রাস্তায় একদম কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে, তার বেগ বাড়তেও আছে না কমতেও আছে না, ধ্রুব বেগে চলতেছে। ধ্রুব বেগে চলাকালীন অবস্থায়
রাস্তা তার উপর যতটুকু ঘর্ষণ প্রয়োগ করে ইঞ্জিনও ঠিক ততটুকু বল প্রয়োগ করে। ইঞ্জিন বল প্রয়োগ করে গাড়িটারে সামনের দিকে নিতে থাকে, আর রাস্তা বল প্রয়োগ করে গাড়িটারে পিছন দিকে আটকায় রাখে। তো সে যেহেতু প্রথমে একটা বেগ অর্জন করে ফেলছে, গাড়িটা তো চলমান অবস্থায় ঘটনা ঘটাইছে, মনে করে প্রথমে সে অনেক আস্তে আস্তে অ্যাক্সিলারেট করে তার স্পিডটা বাড়াইছে স্থির অবস্থা থেকে বেগ বাড়াইতে বাড়াইতে একসময় মনে হয়েছে বেগ যথেষ্ট বাড়ছে, আর বাড়ানোর দরকার নেই, নাহলে অ্যাক্সিডেন্ট করবো। তখন সে বেগ বাড়ানো বন্ধ করে দিয়েছে। এখন সে কীভাবে চলতেছে? একই বেগে চলতেছে না? এই একই বেগে যখন চলতেছে তখন রাস্তা তার উপর যতটুকু ফ্রিকশন দিতেছে, সে সামনের দিকে বলও দিতেছে ততটুকু। আবার এইখানেও ঘটনাটা সেম। এই বাক্সটারে যখন আমরা উঠানোর চেষ্টা করি, নিচের দিকে ওজন থাকে mg, আমি যদি উপরের দিকে mg সমপরিমাণ বল দেই, উপরের দিকে mg এর সমপরিমাণ f যদি দেই, তাইলে সে ত্বরণের উপরে উঠবে না। আমি তো বল দিছি, বল দিয়ে কী করতে চাইতেছি? তারে উঠাইতে চাইতেছি। তো আমি উঠানোর সময় যদি তারে ধীরে ধীরে উঠাই, সেক্ষেত্রে ওইখানে কোনো ত্বরণ আসবে না। মনে করো এইখান থেকে অল্প একটু উঠাইছো, আবার অল্প একটু উঠাইছো, আবার অল্প একটু উঠাইছো, আবার অল্প একটু উঠাইছো, ধীরে ধীরে উঠাইতেছো না, এখানে সমবেগে উঠতেছে। সমবেগে যখন উঠে তখন এদিকের বল আর এদিকে বল দুই দিকেরটাই সমান থাকে। বুঝছো ব্যাপারটা? আবার চাইলে এখানে সে যখন স্থির আছে, আমি তারে উঠাইতেছি না, এখানে যখন স্থির আছে তখনও তার নিচের দিকে কাজ করতেছে mg, উপরের দিকে কাজ করতেছে তখন তলের প্রতিক্রিয়া। এই তলের প্রতিক্রিয়ার mg পরস্পর সমান থাকে। দেখো দুই দিকের বল সমান, তাও সে উপরে উঠতেছে না। আবার এদিকে আমি n এর পরিবর্তে যদি f বল দিই, n এর মান যত f এর মানও তত। n এর মান মনে করো 10, মানে m মনে করো 1 কেজি, g এর মান ধরলাম 10, তাহলে mg সমান সমান আসবে 1 × 10 সমান সমান 10 নিউটন। তাহলে n এর মানও হচ্ছে 10 নিউটন। তো যখন স্থির আছে তখন তলের প্রতিক্রিয়াও 10 নিউটন, ওজনও 10 নিউটন। এবার আমি তলের প্রতিক্রিয়াটা বন্ধ করে দিলাম, তলের প্রতিক্রিয়াটা বন্ধ করে দিয়ে তার উপরে উঠানো শুরু করলাম। উপরে উঠাইলে সে কি তলের সাথে সংস্পর্শে থাকবে? তখন তলের প্রতিক্রিয়া পাবে না। তলের উপর থাকলে তলের প্রতিক্রিয়া পাবে, তল থেকে উপরে উঠে গেলে তলের প্রতিক্রিয়া পাবে না। তো সে যখন তল থেকে উপরে উঠতেছে, তলের প্রতিক্রিয়া পাইতেছে না, কিন্তু কোন বল পাইতেছে? আমার কাছ থেকে f বল পাইতেছে। f এর মান কত? তলের প্রতিক্রিয়া ছিল 10 নিউটন, ওজন ছিল 10 নিউটন, বাহ্যিক বল যদি 10 নিউটন দিই, সে ধীরে ধীরে সমবেগে উপরে উঠতে থাকবে। এই সময় তার ত্বরণ আসবে না। f = mgh না? হ্যাঁ, কৃতকাজ mgh। এই জায়গায় ভূমিতে সাধারণত আমরা ভূমিটারে আমাদের সর্বনিম্ন লেভেল ধরে রাখি, মানে উচ্চতার সাপেক্ষে। মনে করো তুমি যদি উপরে উঠতে থাকো, সেক্ষেত্রে ভূমিটা হচ্ছে তোমার সর্বনিম্ন বিন্দু, এর থেকে তুমি ধীরে ধীরে উপরে উঠবা। তো সর্বনিম্ন বিন্দুতে যখন তুমি থাকো তখন তোমার বিভবটাও থাকে সর্বনিম্ন। এখন তুমি এক্স্যাক্টলি বলতে পারতেছো না এই সর্বনিম্ন বিভবটার মান কত। যেহেতু বলতে পারতেছো না, সেহেতু আমরা ধরে রাখি এই পয়েন্টের বিভবটা হচ্ছে 0। এই পয়েন্টের বিভব যে 0 না, তার প্রমাণ হচ্ছে পুকুরে রাখলেই পাওয়া যায়, বা একটা পানির উপরে রাখলেই পাওয়া যায়। সে ধীরে ধীরে পানিতে পড়তে থাকে। বিভব শক্তি না থাকলে সে পানিতে নামতে পারতো না। যেহেতু সে পানিতে নামতে পারতেছে, তার মানে অবশ্যই যে বিভব শক্তি আছে, কিন্তু আমরা তো নির্ণয় করতে পারি না। আমরা তো নির্ণয় করতে পারি তখন mg এর সাথে যখন আমাদেরকে একটা h দিয়ে দেয়, তখন আমরা বিভব শক্তি নির্ণয় করতে পারি। তো এই ভূমিতে যখন থাকে আমরা ধরে রাখি আমাদের h এর মান 0, এজন্য বিভব শক্তিটাও 0 হয়, কিন্তু আসলে এখানে বিভব শক্তি 0 না। হ্যাঁ, দরকার নেই তো, তোমার শুধু বিভব শক্তির পরিবর্তনটা জানলেই হয়, বিভব শক্তি তো জানার দরকার নেই। আমরা বিভব শক্তি নামে যে টার্মটা পড়ি, ওই টার্মটাই আসলে দুনিয়াতে নাই। বিভব শক্তির পরিবর্তন আছে, বিভব শক্তি নামে কিচ্ছু নাই। আচ্ছা, তো দেখেন আমরা আমাদের ম্যাথে যাই। আমাদের কাছে দুইটা গোলক আছে, একটু ভালো করে বুঝেন। এখানে একটা বড় গোলক আছে, বড় গোলকের রেডিয়াস দিয়ে দিছি আমি 2 মিটার। এই বড় গোলকের সারফেসে, এই পৃষ্ঠে আমি মনে করো 20 কুলম চার্জ দিছি। 20 কুলম চার্জ দেওয়ার সাথে সাথে চার্জটা যে কোনো এক জায়গায় আটকা থাকবে না, আবদ্ধ থাকবে না, পুরো গোলক জুড়ে সমভাবে সুষমভাবে ছড়ায়া পড়বে। ঠিক আছে? এই পুরো গোলক জুড়ে এই 20 কুলম চার্জ মনে করে এই পুরো গোলক জুড়ে এরকম করে ছড়ায়া পড়বে, সমান দূরত্বে প্রত্যেকটা চার্জ সুষমভাবে ছড়ায়া পড়বে। আচ্ছা, চার্জগুলো গোলকের পৃষ্ঠে ছড়ায়া পড়ার পরে এদের ক্রিয়া শুরু হয় কোত্থেকে? প্রত্যেকটা চার্জ ক্রিয়া করা শুরু করবে কোত্থেকে? সেন্টার থেকে। প্রত্যেকটা চার্জ ক্রিয়া করবে কোত্থেকে? কেন্দ্র থেকে। তাহলে কেন্দ্রে টোটাল কত কুলম চার্জ আছে কেউ বলতে পারবে এখন? সারফেসে কত চার্জ দিয়েছিলাম? 20 কুলম। সেগুলো কোত্থেকে ক্রিয়া করা শুরু করছে?
কেন্দ্র থেকে, তাহলে কেন্দ্রে এখন টোটাল কত কুলম চার্জ আছে? 20 কুলম চার্জ আছে। এখানে কতটুকু চার্জ আছে? হ্যাঁ না, কেউ কাউকে বিকর্ষণ করতেছে না, এখানে জাস্ট চার্জগুলো অবস্থান করতেছে। বলতে পারো বিকর্ষণ করতেছে, একটা বিকর্ষণ করে দূরে দূরে রাখতেছে, এটা বলতে পারো চাইলে, না বললেও সমস্যা নেই। আচ্ছা, তো এই সারফেসে যে 20 কুলম চার্জ দিচ্ছে, এই 20 কুলম চার্জ ক্রিয়া করা শুরু করে সেন্টার থেকে। এই জন্য 20 কুলম চার্জ আমরা কোথায় নিয়ে আসছি? সেন্টারে। সেন্টার থেকে দেখো এই যে বৃত্তের সারফেসটা, সেন্টার থেকে সারফেসের একটা দূরত্ব আছে, দূরত্বটা কত? 2 মিটার। তাহলে তোমার কেউ যদি জিজ্ঞেস করে এই গোলকের সারফেসে এখন ভোল্টেজ কত, তুমি বের করতে পারবা চাইলে এই সূত্র দিয়ে। সি এর মান জানা আছে, সেন্টার চার্জের মান জানা আছে, ডি এর মান জানা আছে। ডিটা হচ্ছে আমার সেন্টার থেকে সারফেসের দূরত্ব, অর্থাৎ ব্যাসার্ধ। ব্যাসার্ধ জানি আমি, সি এর মান জানি, কিউ সি এর মান জানি, তাহলে ভি বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে 20 × 10⁻৯ কুলম দিলাম। অনেক বড় বড় মান যাতে না আসে, ছোট ছোট মান যাতে আসে। এটা দূরত্বের মান, মানে সেন্টার না, চার্জ থেকে যে জায়গায় বিভব বের করতে চাইতেছো তার দূরত্বের মান। আরেকটা গুরুত্বপূর্ণ কথা শুনো, কেউ যদি কখনো জিজ্ঞেস করে এই সারফেসের, মানে এই গোলকের সারফেসে বিভব যত, গোলকের ভিতরে কোনো বিন্দুর বিভব তত কিনা বা কম কিনা বা বেশি কিনা, মনে রাখবা সারফেসের ভোল্টেজ যত হয় গোলকের ভিতরের প্রত্যেকটা বিন্দুর ভোল্টেজও তাই। এই জায়গায় তো তুমি আসতে পারবা না, পারবা? তো এই জায়গায় যেহেতু আসতে পারতেছো না, এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজের আমরা সেম ধরে রাখি। এবার এখানে একটা গোলক নিলাম, এই গোলকের ভোল্টেজ বের করার ইনফরমেশন দিছে। এখানে আরেকটা গোলক নিলাম, এই গোলকে চার্জ রাখছি, মনে করো এই গোলকে চার্জ রাখছি 40 ন্যানো কুলম, অর্থাৎ 40 × 10⁻৯ কুলম। আবার এই চার্জগুলো সেম সেন্টার থেকে ক্রিয়া করা শুরু করবে এবং এই গোলকের রেডিয়াস হচ্ছে 1 মিটার, R2 1 মিটার, এই গোলকের রেডিয়াস দেওয়া আছে R1 2 মিটার। হ্যাঁ, একটা কোশ্চেনের ভিতরে দুইটা। এখানে জিজ্ঞেস করছে এই গোলকদ্বয়কে একটা পরিবাহী তার, পরিবাহী তার মানে হচ্ছে তামার তার, রূপার তার, যে কোনো পরিবাহী তার, পরিবাহী পদার্থ দ্বারা তৈরি তার। তো এই দুইটা গোলককে একটা পরিবাহী দিয়ে যুক্ত করলে, একটা গোলককে ধরলাম এ আর একটা গোলককে ধরলাম বি, গোলকদ্বয়কে পরিবাহী দ্বারা যুক্ত করলে, গোলকদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে গোলকদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন ও প্রোটনের প্রবাহ দিক নির্ণয় করো, ইলেকট্রন ও প্রোটন প্রবাহের দিক নির্ণয় করো। প্রোটন প্রবাহের দিক নির্ণয় করো। আলাদা আলাদাভাবে দুইটা গোলকের ভোল্টেজ বের করতে পারবো আমরা। আচ্ছা, আলাদা আলাদাভাবে দুইটা গোলকের ভোল্টেজ বের করে বড় ভোল্টেজটা থেকে ছোট ভোল্টেজটা বিয়োগ করলে আমরা পাবো ভোল্টেজের পার্থক্য, বিভব পার্থক্য। আমরা এখানে বিভব পার্থক্য বের করতে দেইনি তোমাদেরকে, বের করতে দিছি কোন গোলকের দিকে প্রোটন যাবে অথবা কোন গোলকের দিকে ইলেকট্রন যাবে। ভোল্টেজ অফ এ গোলকের বিভব বলো। বি থেকে এর দিকে আসবে ইলেকট্রন, বি হচ্ছে হাই ভোল্টেজ, এ হচ্ছে লো ভোল্টেজ। আচ্ছা, এ গোলকের বিভব ভোল্টেজ অফ এ সমান সমান সি কিউ সি ডিভাইডেড বাই আর 1। সি এর মান 9 × 10⁻৯ nm² সি ইনভার্স 2। কিউ সি এর মান হচ্ছে 20 কুলম, 20 × 10⁻৯ কুলম ডিভাইডেড বাই R1, R1 এর মান 2 মিটার।
10 ইনভার্স 9, 10 ইনভার্স 9 কাটাকাটি যায়, 9 20, আচ্ছা 2 দিয়ে 20কে কাটাকাটি যায় 10, 9 10 90। একটু ভালো করে খেয়াল করো এখানে কি কি ইউনিট বাকি থাকে। কুলম্ব এখানে আছে একটা, এখানে আছে দুইটা, একটা কুলম্ব কাটাকাটি যাবে, সি ইনভার্স 1 আছে। এম এখানে আছে একটা, এখানে আছে দুইটা, একটা কাটাকাটি যাবে, এন এম আছে। তাহলে আমরা এখানে পাইলাম নিউটন মিটার পার কুলম্ব। একটু ভালো করে খেয়াল করে এখানে এককের ঝামেলাগুলো। নিউটন মিটার এটাকে একত্রে বলে জুল, তাহলে এখানে আছে 90 জুল আর লাস্টে আছে পার কুলম। জুল পার কুলম এটাকে একত্রে বলে ভোল্ট। তাহলে পেয়ে গেলাম আমরা এ গোলকের বিভব 90 ভোল্ট। এবার বি গোলকের বিভব, বি গোলকের বিভব ভোল্টেজ অফ বি সমান সমান সি কিউ সি ডিভাইডেড বাই আর টু। এটারই কিউসি প্রাইম ধরলাম, এটার মান ধরলাম কিউসি 20 কুলম, আর এই গোলকের চার্জ ধরলাম কিউ প্রাইম সি সমান সমান 40 কুলম। সি এর মান 40 ন্যানো কুলম, তাহলে 40 ইন্টু 10 ইনভার্স 9, 40 ইন্টু 10 ইনভার্স 9, কিউ প্রাইম সি এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই আর টু, আর টু এর মান এবার 1 মিটার। 10 টু দ্য পাওয়ার 9, 10 ইনভার্স 9 কাটাকাটি, 4 নং 36, 360 ভোল্ট। তাহলে বি গোলকের ভোল্টেজ পাওয়া গেছে, এই গোলকের ভোল্টেজ পাওয়া গেছে। এবার ইলেকট্রন প্রবাহিত হয়, লেখো যেহেতু ভোল্টেজ অফ বি ইজ গ্রেটার দেন ভোল্টেজ অফ এ, সুতরাং ইলেকট্রন প্রবাহিত হবে বি গোলক হতে এ গোলকে, বি গোলক হতে এ গোলক। সেম ভাবে আমরা বলতে পারবো প্রোটন প্রবাহিত হবে এ গোলক হতে বি গোলকে, এ হতে বি গোলকে। কেন? কারণ ভোল্টেজ অফ এ লেস দেন ভোল্টেজ অফ বি। কম গোলক থেকে কম বিভব থেকে বেশি বিভবে প্রোটন প্রবাহিত হয়, এজন্য কম বিভব ভি এ হতে বেশি বিভব ভিবি, বি গোলকে যাবে প্রোটন। এটা বুঝছো? এই টাইপের ম্যাথ তোমরা টেস্ট পেপারে দেখবা, অনেক আছে, টেস্ট পেপারে আছে, বোর্ডেও আসে, স্কুলের কোয়েশ্চেনও পাবা, বোর্ডের কোয়েশ্চেনও পাবা, দুই জায়গায় পাবা। কোয়েশ্চেন নাম্বার 2-তে গেলাম, 1 নম্বর বুঝা হয়েছে? আচ্ছা, এবার কোয়েশ্চেনের ধারণাটা দিয়ে দেই। এবার একটা ইলেকট্রিক ফিল্ড দিব, ইলেকট্রিক ফিল্ডের ভিতর দুইটা আলাদা আলাদা বিন্দু দিব। দুইটা আলাদা আলাদা বিন্দুতে তোমার অসীম থেকে চার্জ নিয়ে আসতে হবে। কোন বিন্দুর জন্য কত কুলম করে কত জুল করে কাজ করবা সেটা বের করবা। কোন বিন্দুর জন্য কত জুল করে কাজ করতে হবে সেটা বের করবা। দশম অধ্যায়ের এরপর আমাদের আর একটা টপিকই বাকি আছে, ক্যাপাসিটর, তড়িৎধারক। তারপর দশম অধ্যায় শেষ, একাদশে যাব। মেবি সেন্টারে 50 ন্যানোকুলম চার্জ রাখা হয়েছে। এখানে বি একটা বিন্দু আছে এই 50 ন্যানোকুলম থেকে 5 মিটার দূরে। এখানে বি একটা বিন্দু আছে 50 ন্যানোকুলম থেকে 10 মিটার দূরে। দুইটা বিন্দু এ বি, একটা আছে 50 ন্যানোকুলম থেকে 5 মিটার ডিস্টেন্সে, আরেকটা আছে 50 ন্যানোকুলম থেকে 10 মিটার ডিস্টেন্সে। আমি অসীম থেকে 4 কুলম চার্জকে নিয়ে এই বিন্দুগুলোতে আসতে চাই। বাইরে থেকে 4 কুলম চার্জ নিয়ে একবার এতে আসতে চাই, 4 কুলম চার্জকে নিয়ে আবার বিতে আসতে চাই। এখান থেকে একবার এতে যাব, আবার এখান থেকে একবার বিতে যাব। শুনো, এখান থেকে এতে যাওয়া মানে এইখান থেকে এতে যাওয়া, বা এখান থেকে এতে যাওয়া। আবার এখান থেকে বিতে যাওয়া মানে সীমানা থেকে
বিতে যাওয়া। তো সীমানা থেকে একবার এতে যাব, সীমানা থেকে একবার বিতে যাব। সীমানা থেকে এতে যাইতে আমার কত জুল কাজ করতে হবে, সীমানা থেকে বিতে যাইতে কত জুল কাজ করতে হবে, মোটামুটি আইডিয়া করতে পারতেছি আমরা। সেন্টারের কাছে আছে এ বিন্দু, সেন্টার থেকে দূরে আছে বি বিন্দু। তো এ বিন্দু সেন্টারের কাছে, এজন্য এ বিন্দুতে বিভবটা বেশি, এখানে আসতে গেলে কাজও করতে হবে বেশি। এখান থেকে বি বিন্দুটা দূরে আছে, তার মানে বি বিন্দুর বিভবটা কম হবে। বি বিন্দুর বিভব কম হইলে বি বিন্দুতে আসতে কাজও করতে হবে কম। কেউ আমার ব্যাখ্যা করতে পারবা এ বিন্দুর বিভবটা কেন বেশি, বি বিন্দুর বিভবটা কেন কম? কারণ এই সেন্টার চার্জ এ বিন্দুতে বিকর্ষণ বল দেয় বেশি। এখানে কি বেশি দেয়? বিকর্ষণ বল দেয় বেশি। এই বিকর্ষণ বল বেশি দেয় দেখে তুমি বাইরে থেকে যখন চার্জ নিয়ে আসবা তখন তোমাকেও এফ দিতে হবে বেশি। সেন্টার এখানে বিকর্ষণ বল দিছে বেশি, তো এই জন্য বাইরে থেকে যখন তুমি এখানে নিয়ে আসবা বল প্রয়োগ করে করেই তো আনতে হবে। একটা পজিটিভ চার্জকে নিজে নিজে, একটা পজিটিভ চার্জকে রেখে দিলে সে তো নিজে নিজে এখানে আসবে না, তাহলে ধৈরা ধৈরা বল প্রয়োগ করে আনতে হবে। তো তুমি যখন ধৈরা ধৈরা বল প্রয়োগ করে আনতেছো, তখন এই বল প্রয়োগ করার সময় কোন মানের বল তুমি প্রয়োগ করবা কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে এই সেন্টার এখানে কতটুকু বল দিতেছে, বিকর্ষণ বল দিতেছে। মনে করো এখানে 1 কুলম চার্জ রাখলে 50 ন্যানোকুলম, 1 কুলমকে 5 মিটার দূরে কতটুকু বিকর্ষণ করবে আমরা বের করতে পারবো না? আবার 50 ন্যানোকুলম 10 মিটার দূরের বি বিন্দুতে 1 কুলম চার্জকে কত বলে বিকর্ষণ করবে বের করতে পারবো না? তাহলে এইখান থেকে এখানে বিকর্ষণ বল বেশি আসবে নাকি এখান থেকে এখানে বিকর্ষণ বল বেশি আসবে? বিতে বেশি আসবে, এতে বেশি আসবে। এখান থেকে এখানে দূরত্বটা কম, এখান থেকে এখানে দূরত্বটা বেশি। তাহলে এখানে দূরত্ব কম, এজন্য এ বিন্দুতে বিকর্ষণ বেশি, এখান থেকে এখানে দূরত্ব বেশি, এজন্য বি বিন্দুতে বিকর্ষণ কম। তো যে বিন্দুতে বিকর্ষণ বেশি ওই বিন্দুতে বাইরে থেকে আসতে গেলে বলও দিতে হবে বেশি। বল যখন বেশি দিবা তখন কাজও হবে বেশি, আর কাজ বেশি হইলে ভোল্টেজটাও বেশি। আবার এখানে আসতে হইলে তোমার বল দিতে হবে কম, কম বল দিলে কাজও হবে কম, কাজ কম হইলে ভোল্টেজও হবে কম। এগুলো লিখে নিও পাশে। 10⁻9 এগুলো লিখে নিও। এ বিন্দুতে আসতে গেলে এফ দিতে হবে বেশি। এফ কোনটা দেখো, এখান থেকে এখানের যে কুলম্ব বল সেটাই হচ্ছে এফ, আবার এখান থেকে এখানের যে কুলম্ব বল সেটাই হইতেছে। তো এটা হইতেছে এমনি বুঝার জন্য বলছি, অঙ্ক করার সময় এত হিসাব তোমাদের করা লাগবে না। অঙ্ক করার সময় তোমরা সূত্রে ফালাই অঙ্কটা শেষ করে ফেলতে পারবা, সূত্র অ্যাপ্লাই করো অঙ্ক শেষ হয়ে যাবে। যারা আইডিয়া করতে পারছো নিজে নিজে করো, যারা পারো নাই দেখো বোর্ডে। কৃতকাজ বের করতে হবে, ভোল্টেজ না। 360 জুল হচ্ছে কৃতকাজ, পার কুলম না। পার কুলমটা বাদ দিবা, কিভাবে বাদ দিবা দেখো। এ বিন্দুর জন্য কৃতকাজ, এ বিন্দুর জন্য কৃতকাজ বের করতে গেলে সবার প্রথমে এ বিন্দুর বিভব জানতে হবে। তো চলেন এ বিন্দুর বিভবটা বের করে ফেলি। এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব ভোল্টেজ অফ এ সমান সমান সি কিউ সি ডিভাইডেড বাই ডি। এবার ডি বসাবো কারণ এবার ডিস্টেন্স দেওয়া আছে, রেডিয়াস দেওয়া নাই। সি এর মান 9 × 10⁻9 nm² সি ইনভার্স 2। কিউ সি এর মান 50 ন্যানোকুলম, 50 × 10⁻9 কুলম ডিভাইডেড বাই ডি এর মান 5 মিটার। 10⁻9 10⁻9 কাটাকাটি, 5 এর সাথে 50 কাটাকাটি, এম এর সাথে m² কাটাকাটি, সি এর সাথে সি ইনভার্স 1 কাটাকাটি। এখানে আসবে 9 10 আবার আগের মতো 90। নিউটন মিটার মিলে আসবে জুল, আর পার কুলম আছে এই জায়গায়, জুল পার কুলম মিলে একবারে আসবে 90 ভোল্ট। তাহলে এ বিন্দুর ভোল্টেজ পাইছি বা বিভব পাইছি 90 ভোল্ট। এবার কোশ্চেন হচ্ছে এ বিন্দুতে 4 কুলম আনতে গেলে কত কাজ করা লাগবে? এ বিন্দুতে কত কুলম নিব? 4 কুলম। এই 4 কুলম কিউটি না কিউসি? কিউটি। কিউটি এই যে এরকম কিউটি, মানে সামনে এটা কিউটি কয় না, ওইটা না, এটা হচ্ছে কিউটি। তো এ বিন্দুর বিভব এত, তাইলে এ বিন্দুতে 4 কুলম চার্জ দিতে কত কাজ করতে হবে লেখো। সুতরাং 4 কুলম চার্জকে বা 4 কুলমকে এ বিন্দুতে নিতে কৃতকাজ, এ বিন্দুতে নিতে কৃতকাজ ডাব্লিউ এ বিন্দুর কৃতকাজকে আমরা ওয়ার্ক অফ এ বললাম, সমান সমান
কোন সূত্র থেকে যাব? এই সূত্রটা মনে আছে, ভি সমান ডাব্লিউ বাই কিউটি। আচ্ছা, এটা থেকে বের করবো এবার ডাব্লিউ। তো ডাব্লিউ সমান সমান কি আসবে? হ্যাঁ, তাহলে ভি ইন্টু কিউ টি। ভি এর মান 90 ভোল্ট, এ বিন্দুর ভি এর জায়গায় ভি এ লেখো, 90 ভোল্ট ইন্টু কিউটি হচ্ছে 4 কুলম। ভোল্টেজকে ভাঙাইলে কি পাওয়া যাবে? জুল পার কুলম। কুলম আর পার কুলম কাটাকাটি যাবে, 9 4 নং 36, সাথে আছে 0, 360 ইউনিট বাকি আছে জুল, 360 জুল। তাহলে এই বিন্দুর বিভব পাওয়া গেছে 360 জুল। হ্যাঁ, আবার ওই ইউটিউবের জন্য করতেছি, অনেক সময় যে অনলাইনে তো ঝাপসা দেখা যায়। এখন করতেছি হচ্ছে মিটে। এবার বি বিন্দুটা নিজেরা বের করতে পারবেন? কত আসছে বি বিন্দুর ভোল্টেজ? ভোল্টেজ আসছে 45 ভোল্ট, আর কৃত কাজ আসছে ভিবি ইন্টু কিউটি 45 ইন্টু 4, একবারে আসবে 180 জুল। হয়ে গেছে তাইলে আমাদের। সামনে যাই, এটা গেল কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 3 তে। একটু বাংলা কথাবার্তা লেখো। অসীম থেকে অসীম হতে 4 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে অসীম হতে 4 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 100 জুল কাজ করতে হয়। আবার ওই একই বিন্দুতে অসীম হতে অসীম হতে 10 কুলম চার্জকে আনতে আবার আরেকটি বিন্দুতে, একই বিন্দুটা কেটে দাও, আরেকটি বিন্দু নাও, আবার আরেকটি বিন্দুতে অসীম হতে 10 কুলম চার্জকে আনতে 150 জুল কাজ করতে হয়। বিন্দু দ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ঋণাত্মক আধানের পরিবহন কোন দিকে হবে? হ্যাঁ, অসীম হতে 4। কোশ্চেন 3 বোঝা যাচ্ছে না? দেখা যায় এখন? আচ্ছা, এবার কোশ্চেন 3 অ্যান্সার করা শুরু করেন। তো বাচ্চারা দেখেন, এখানে দুইটা বিন্দুর কথা বলছে, একটা বিন্দু এ, একটা বিন্দু বি।
এ বিন্দুতে 4 কুলম্বকে আনতে কাজ করতে হয় 100 জুল, বি বিন্দু আরেকটা বিন্দুতে 10 কুলম্বকে নিতে কাজ করতে হয় 150 জুল। আমরা দুটি ইন্ডিভিজুয়াল বিন্দু নিলাম, ধরলাম এটা একটা বিন্দু, এই বিন্দুতে আমরা নিব 4 কুলম্ব চার্জ, আমাদের এই জন্য কাজ করতে হয় 100 জুল। আমরা আরেকটা বিন্দু নিলাম, এই বিন্দুতে আসতে আমাদের কাজ করতে হয় 150 জুল 10 কুলম্ব চার্জের জন্য। 10 কুলম্বের জন্য এই বিন্দুতে করতে হয় 150 জুল কাজ, 4 কুলম্বের জন্য এই বিন্দুতে করতে হয় 100 জুল কাজ। এখন এই বিন্দুর বিভব কত আর এই বিন্দুর বিভব কত? এই বিন্দুর বিভবকে আমরা V1 বলতে পারি বা VA বলতে পারি, এই বিন্দুর বিভবকে V2 বললাম। এই বিন্দুর বিভব V1 কত হবে? W ডিভাইডেড বাই কিউ, টি নাকি সি? এই ইয়াটার পরিচয় কি? এই চার্জের পরিচয় কি? QT নাকি QC? কেন? বাইরে থেকে আসছে, অসীম থেকে আসছে, তাহলে এটা হচ্ছে QT। VTও সেম সূত্র দিয়ে আসবে, এটারে W2 বললাম ডিভাইডেড বাই QT। QT দুইটা আসছে, তো একটা QT1 ধরো, আরেকটারে QT2 ধরো, একটা QT1 আর একটা QT2। তো W1 এর মান কত? 100 জুল ডিভাইডেড বাই QT এর মান 4 কুলম্ব, এখানে আসবে 25 ভোল্ট, এখানে আসবে 150 জুল ডিভাইডেড বাই 10 কুলম্ব, এখানে আসবে 15 ভোল্ট। এবার আমরা পরিবাহী তার দিয়ে যুক্ত করলে ঋণাত্মক আধান পরিবাহিত হবে কোন দিকে? ঋণাত্মক আধান পরিবাহিত হবে কোন দিকে? আচ্ছা, তোমাদেরকে একটু কারেকশন, সরি, আগেরবার যে কথাটা লিখছিলাম এই কথাটা ভুল, এইমাত্র আমার মনে পড়লো, একটু খেয়াল করো। একটা সার্কিটে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন তার যাত্রা শুরু করে, নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন যাত্রা শুরু করে তারপর আসে কোন দিকে? পজিটিভ প্রান্তে। তো পজিটিভ প্রান্তটা হচ্ছে হাই ভোল্টেজের প্রান্ত, নেগেটিভ প্রান্তটা হচ্ছে লো ভোল্টেজের প্রান্ত। তো ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতেছে আসলে? একটু কারেকশন করো আগের লেখা ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কারেকশনটা করে নাও, আর আগের প্রশ্নের অ্যান্সারটাও ঠিক করে নিও। যারা ইউটিউবে দেখতেছো তারাও একটু ঠিক করে নিও। ইলেকট্রন যাবে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে, আর প্রোটন যাবে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে। দেখছি উল্টাটা, সরি। তাহলে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যাবে ইলেকট্রন, আর হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাবে প্রোটন। তো এখানে অ্যান্সারটা তাহলে বলে ফেলেন। এবার এখানে জিজ্ঞেস করছে ঋণাত্মক আধানের পরিবহন কোন দিকে হবে। ঋণাত্মক আধান মানে কোনটা? ইলেকট্রন। ইলেকট্রন কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? লো থেকে হাইতে। তাহলে সুতরাং V2 হতে, সরি এটারে কোনো পয়েন্ট বলছি এটারে না, তাহলে দ্বিতীয় বিন্দু হতে প্রথম বিন্দুর দিকে ইলেকট্রন কি ভোল্ট থেকে প্রবাহিত হবে না বিন্দু থেকে প্রবাহিত হবে? বিন্দু থেকে। তাহলে দ্বিতীয় বিন্দু হতে প্রথম বিন্দুর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। এবার ভোল্টেজ থেকে কুলম্বের সূত্রের, কুলম্বের একটু ম্যাথ দেখি, ভোল্টেজ আর কুলম্বের সূত্র মিলিয়ে একটা ম্যাথ দেখি। তোমাকে একটা বিন্দুর ভোল্টেজ দেওয়া থাকলে তুমি ওইখানে তড়িৎ তীব্রতা বের করতে পারবা কিনা দেখো তো। কোশ্চেন 3 ডান না? কোনো একটা বিন্দুর ভোল্টেজ দেওয়া থাকলে ওই বিন্দুর কুলম্ব বল বের করা যাবে কিনা। সেন্টার ক্রিয়েটিং চার্জ আছে এখানে, আচ্ছা মানটা পরে দিলাম। মনে করি এই বিন্দুর ভোল্টেজ আছে, এই বিন্দুর ভোল্ট আছে 20 ভোল্ট। দূরত্ব দিয়ে দিছি 10 মিটার। প্রশ্ন হচ্ছে এই বিন্দুতে 1 কুলম্ব চার্জের জন্য কুলম্ব বল নির্ণয় করো। এই বিন্দুতে 1 কুলম্ব চার্জের জন্য কুলম্ব বল নির্ণয় করো।
কোশ্চেন দেওয়া হয়ে গেছে, দেখো এটা পারবা কিনা। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তোমাকে এফ বের করতে বলছে। এখন এফ বের করার জন্য সাধারণত দুইটা গোলকে চার্জ দেওয়া থাকে, এখানে একটা গোলকে চার্জ দেয় নেই, এগুলোকেরও কোনো চার্জ দেয়নি, কিন্তু বলে দিছে এখানে 1 কুলম থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, মোটামুটি বুঝতে পারছো। তাও একটু ভেজাল আছে, খেয়াল করো, ভেজালগুলা ভাবলে বাইর করে ফেলতে পারবা। আমি কিভাবে ভাববো এটা শিখাই দিতেছি। ভোল্টেজ অফ এ সমান সমান দেওয়া আছে 20 ভোল্ট। আচ্ছা, তো এইখানে এই 20 ভোল্টের অর্থ কি? 20 ভোল্টের অর্থ হচ্ছে অসীম থেকে এখানে 1 কুলম চার্জকে আনতে কত জুল কাজ করতে হয়? 1 কুলম চার্জকে আনতে কত জুল কাজ করতে হয়? 20 জুল। তাহলে আমরা বলতে পারি ভোল্টেজ অফ এ থেকে আমাদের কাছে দুইটা মান আসছে, একটা হচ্ছে ডাব্লিউ এর মান কত? 20 জুল, আর চার্জের মান আসছে কিউটি কত? 1 কুলম। 20 ভোল্টের অর্থ কি? 20 ভোল্টের অর্থ হচ্ছে 20 ভোল্টকে ভাঙাই, 20 ভোল্টকে ভাঙাইলে আমরা পাবো 20 জুল পার কুলম। এর অর্থ হচ্ছে 1 কুলম চার্জ, 1 কুলম চার্জকে অসীম থেকে ওই বিন্দুতে নিতে কাজ করতে হয়েছে 20 জুল। 1 কুলম চার্জ পার কুলম মানে কত কুলম চার্জ? 1 কুলম চার্জ। 1 কুলম চার্জকে অসীম থেকে, 1 কুলম চার্জকে অসীম থেকে এই বিন্দুতে আনতে, 1 কুলমকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কাজ করতে হয়েছে কত জুল? 20 জুল। তাহলে কাজের মান জানি 20 জুল, টেস্ট চার্জের মান জানি 1 কুলম। না, এখানে কোনো চার্জ দেওয়া নেই। তো আমরা ভি এ থেকে ডাব্লিউ এ জানলাম, কিউটি জানলাম। আমাদেরকে বের করতে বলছে এই বিন্দুতে 1 কুলমের জন্য কুলম্ব বল কত। তো ভি সমান সমান ডাব্লিউ বাই কিউটি, এই সূত্র আমাদের জানা আছে। ডাব্লিউকে ভাঙাইলে আমরা কি পাই? ডাব্লিউ হচ্ছে যেহেতু কাজকে ভাঙাইলে আমরা পাবো বল ইন্টু সরণ ডিভাইডেড বাই কিউ টি। দেখো এখানে কি কি জানা আছে তোমার? ভি এর মান জানা আছে, কিউটি এর মান জানা আছে, ডি এর মান জানা আছে, বের করতে পারবা না? এই তো হয়ে গেছে। তাহলে এখানে আসবে ভি কিউটি সমান সমান এফ ডি, বা এফ সমান সমান ভি কিউটি ডিভাইডেড বাই ডি। ভি এর মান জানা আছে 20 ভোল্ট, কিউটি এর মান জানা আছে, এখানে 1 কুলম চার্জকে আনবো, ডি এর মান জানা আছে 5। কত আসতেছে? 10। তাহলে এখানে আসবে 10। কত আসবে এখানে? 2 পরে এফ সমান সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কিউ মানে টেস্ট চার্জটা জানি, ফিল্ড চার্জটা তো জানি না, এজন্য এই সূত্রে যায়নি। হ্যাঁ, কিউসি 1 কুলম না, ফিল্ডে 1 কুলম থাকবে এটা আমরা জানি না, কিন্তু এই জায়গায় 1 কুলমকে আনছি এটাও ধরতে পারি, কারণ 20 ভোল্ট দেওয়া আছে। 20 ভোল্ট মানে হচ্ছে 1 কুলমকে আনতে কাজ হয়েছে 20 জুল, তার মানে টেস্ট চার্জ 1 কুলম ধরা যাবে। আবার এখানে উল্লেখ করে দিছে এই বিন্দুতে কয় কুলম আনতে হবে, কয় কুলমের জন্য কুলম্ব বল বাইর করবা? 1 কুলমের জন্য। তার মানে এই জায়গায় 1 কুলম আছে এটা আমরা জানি, কিন্তু এই জায়গায় কতটুকু আছে তা তো জানি না। না, সেন্টারটা ধরা যাবে না। টেস্ট চাইলে তুমি 1 কুলম ধরে নিতে পারো যদি ভোল্টেজ দেওয়া থাকে সেক্ষেত্রে। এফ এর মান এ এফ ডি এর জায়গায় এখানে এই মানটা বসাই দিলে সি কিউটি কিউসি এর মানটা এই মানটা ওই আগের সূত্রটা পাবা, তখন তুমি ভি সমান সি কিউ সি ডিভাইডেড বাই ডি এই সূত্রটা পাবা বসাই দিলে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, দ্বিতীয়তে একটা কোয়েশ্চেন করছে, সেকেন্ডে আরেকটা কোয়েশ্চেন করছে যে সেন্টার চার্জের মান কত।
এটা বের করতে পারবা? সেন্টার চার্জের মান কত বা ফিল্ড ক্রিয়েটিং চার্জের মান কত? এফ যেহেতু জানাই গেছে, এই সূত্র থেকে দেখো তুমি কি কি জানো। এফ এর মান জানো, ডি এর মান জানো, এখান থেকে এই জায়গার এফ এর মান জানা আছে, এখান থেকে এই জায়গার ডি এর মান জানা আছে, আবার সি এর মান মুখস্থ আছে সবার, কিউটি টেস্ট চার্জ 1 কুলম্ব, তো বাকি থাকতেছে কিউসি। কিউসি এর জন্য সূত্র আসবে এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই সি কিউ টি। ব্যাস, এখান থেকে আমরা কিউসি বের করে নিতে পারবো। তোমাদের বাসার কাজ হচ্ছে টেস্ট পেপার থেকে তড়িৎ বিভবের যত ম্যাথ আছে সব ম্যাথগুলো কমপ্লিট করে